Assalamu alaikum. Welcome all. আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স বিশেষ করে ক্লাস 8, 9 এবং ক্লাস 10 এর জন্য আর ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হয় এবং সেন্টেন্সগুলোর যাতে কোনো ধরনের অর্থের পরিবর্তন না হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেন্টেন্সগুলো পরিবর্তন করা শিখব। দুইটা দৃষ্টিকোণ থেকে সেন্টেন্স পরিবর্তন সেন্টেন্স প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে ফাংশন বা মিনিং অনুসারে, আর একটা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন অনুসারে। আজকে মূলত আমরা সেন্টেন্সের মিনিং বা ফাংশন অনুসারে যে প্রকারভেদ আছে এবং সেগুলো যে ইন্টারচেঞ্জ, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমরা সেন্টেন্সের প্রকারভেদ যেটা মিনিং বা ফাংশন অনুসারে করা হয়েছে সেটা সম্পর্কে একটু বলি। মূলত সেন্টেন্সের সংজ্ঞা এভাবে করা যেতে পারে যে একাধিক অর্থবোধক শব্দ, এক বা একাধিক অর্থবোধক শব্দ ব্যাকরণের নিয়ম মেনে পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকেই বাক্য বলা হয়। এখন ফাংশন অনুসারে বাক্য 5 প্রকার, অর্থাৎ একটা বাক্যের কাজ কী বা অর্থ কী বা কী বলতে চাই বা কী বোঝাতে চাই সেটার উপর ডিপেন্ড করে 5 ভাবে ভাগ করা যায়। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বা বিবৃতিমূলক। এটা বলতে বোঝায় যে যখন কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় তাকেই আমরা অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য বলি। এই সেন্টেন্সে মূলত কারোর গুণ প্রকাশ করা হয় বা কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়। এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা মূলত কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়, কারোর সম্পর্কে কোনো প্রশ্ন করা হয়, সেই জন্য এটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। তৃতীয়তে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটা মূলত ভার্ব দিয়ে শুরু হয়। এরপরে আসবে অপারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। এ ধরনের সেন্টেন্স মূলত লিভ বা মে দিয়ে শুরু হয়, যেমন হতে পারে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এরপরে আছে শেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে শেষ হয় এবং সেন্টেন্সে মনের অসম্ভব ইচ্ছা, বাসনা, দুঃখ, আনন্দ এই সমস্ত কিছু প্রকাশ করে থাকে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে মানে নেগেটিভে পরিণত করব, অথবা নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাফার্মেটিভে আসবো, ভাইস ভার্সা হতে পারে। আমরা স্ক্রিনে দেখব affirmative to negative or vice versa. Now the first rule from affirmative sentence to negative sentence, the first rule is if a sentence consists with only or alone, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন অনলি বা অ্যালোন দিয়ে থাকলে, অনলি বা অ্যালোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলে এটাকে নেগেটিভ করতে হলে যদি অনলি বা অ্যালোন কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট, যদি সংখ্যা বা বয়স, অনলি বা অ্যালোন সংখ্যা বা বয়স নির্দেশ করলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান অর নট লেস দ্যান ইউজ করা যাবে। তবে এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে নট মোর দ্যান অর নট লেস দ্যান যে কোনো একটা ব্যবহার করা যাবে। আমরা কিছু এক্সাম্পলে আসি। ফার্স্ট এক্সাম্পল ইজ অনলি আল্লাহ ক্যান হেল্প আস,
অনলি আল্লাহ ক্যান হেল্প আস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ যে স্ক্রিনে লাল ব্লক করা লেটার আছে, শব্দ আছে। অনলি দিয়ে একটা বাক্য শুরু হয়েছে। এখন অনলি দিয়ে বাক্য শুরু হতে পারে বা বাক্যে যে কোনো জায়গায় অনলি থাকতে পারে। এক্ষেত্রে অনলি দিয়ে এখানে আল্লাহ একটা ব্যক্তিকে নির্দেশ করছে, যার কারণে অনলির পরিবর্তে আমরা দেখো নান বাট ইউজ করেছি। তাহলে এটা হবে, উত্তর হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। শুধু অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করলেই হবে, বাক্যের আর কোনো চেঞ্জ নেই বা পরিবর্তন করার দরকার নেই। আমরা যদি মিনিং করি, এটা এমন হতে পারে যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র বা আল্লাহ একাকী আমাদের সাহায্য করতে পারে। এক্ষেত্রে এটা নেগেটিভ করলে হবে যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। তার মানে অর্থের কোনো পরিবর্তন হলো না। আমাদের সেন্টেন্স অ্যাফার্মেটিভ ছিল, সেন্টেন্স নেগেটিভ হয়ে গেল, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। আমাদের মনে রাখতে হবে যে চেঞ্জিং সেন্টেন্সে অর্থের পরিবর্তন করা যাবে না, তাহলে সেন্টেন্সের ট্রান্সফরমেশন হবে না বা সেন্টেন্স সঠিকভাবে তার রূপ পরিবর্তন করতে ব্যর্থ হলো, এটা পরিগণিত হবে। সো সবার উচিত হবে এবং সবাইকে মনে রাখতে হবে যে সেন্টেন্সের অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। আমরা আরও একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা যেমন এখানে দ্বিতীয় এক্সাম্পল লিখেছি, এ চাইল্ড লাইকস অনলি সুইটস, অর্থাৎ শিশু পছন্দ করে শুধুমাত্র মিষ্টি। এখানে অনলি বলতে আমরা সুইটসকে নির্দেশ করছি, একটা বস্তুকে নির্দেশ করছে, যার কারণে এখানে অনলির পরিবর্তে আমাদের নাথিং বাট ইউজ করতে হবে। এক্ষেত্রে এ চাইল্ড লাইকস অনলির পরিবর্তে নাথিং বাট ইউজ করলে সুইটস, তার মানে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, একটা শিশু মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। দ্যাটস এনাফ। তাহলে অনলির পরিবর্তে বা অ্যালোনের পরিবর্তে আমাদের তিনটা জিনিস ব্যবহার করা যাবে। ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, আর বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দ্যান অর নট লেস দ্যান। আমরা তৃতীয় এক্সাম্পল দেখব। তৃতীয় এক্সাম্পলে আছে নাফিজা ওয়াজ অনলি 17 ইয়ার্স ওল্ড, অর্থাৎ নাফিজার বয়স মাত্র 17 বছর। সেক্ষেত্রে এটা সংখ্যা বোঝাচ্ছে, অনলি 17। এই সংখ্যার পরিবর্তে আমরা নট মোর দ্যান অর নট লেস দ্যান ইউজ করব। যেমন নাফিজা ওয়াজ নট মোর দ্যান 17 ইয়ার্স ওল্ড। এক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু নট মোর দ্যান অর নট লেস দ্যান আছে, তাহলে অক্সিলারি ভার্বের পরেই এই অংশটুকু ব্যবহার করতে হবে। তারপরে অনলি প্লাস যে সংখ্যাবাচক আছে সেটা উঠাই দিতে হবে। দ্যাটস এনাফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমরা প্র্যাকটিস সেশন দেখতে পারবা। তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য আরও কয়েকটা দেয়া আছে, আমরা দেখি প্র্যাকটিসে কী কী আছে। যেমন আমাদের প্রথম স্টেটমেন্ট আছে প্র্যাকটিসের জন্য যে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। তারপরে দ্বিতীয় আছে অনলি বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ, অর্থাৎ শুধুমাত্র বই আমাদের জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিতে দেয়। আচ্ছা, তৃতীয় এক্সাম্পল আছে হচ্ছে নান বাট এ চিট ক্যান ডু দ্য হেইনাস অ্যাক্ট। এখানে আসলে নেগেটিভ দেয়া আছে, আমাদের এটাকে পজিটিভ অর অ্যাফার্মেটিভে পরিণত করতে হবে। এখানে নান বাটের পরিবর্তে আমরা যদি শুধুমাত্র অনলি ব্যবহার করি বা অ্যালোন ব্যবহার করি, তাহলে কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা লেকচারটা আগে শোনো, তারপরে ভিডিওটা দ্বিতীয়বার যখন ওপেন করবা তখন নিয়মের পাশাপাশি তোমরা প্র্যাকটিসগুলো নিজেরা করবা। আর এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদের কাছে বই থাকতে পারে, শিট থাকতে পারে, হয়তো বা নিয়মগুলো বই বা শিট থেকেও দেখতে পারো। আমি নিজেও এখানে নিয়ম লিখে দিয়েছি। এখানে যতটা যে প্র্যাকটিস করতে পারবে সেই গেইন করবে। প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস ইউ ক্যানট gain the perfectness. So second rule is must, has to এবং have to। এখানে মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টু একই অর্থে ব্যবহার করা যায়। যেমন ইংলিশে এটাকে বলা হয় ম্যান্ডেটরি অর অব্লিগেটরি। সেক্ষেত্রে আমরা এটার বাংলা করতে পারি এভাবে যে কোনো কাজ অবশ্যই করতে হবে, কোনো কাজ অবশ্যই কোনো কাজ অবশ্যই করতে হবে এমন বোঝাবে। সেক্ষেত্রে
আমাদের এটাকে পরিবর্তন করতে হলে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আসতে হলে মাস্ট, হ্যাজ টু এবং হ্যাভ টুর পরিবর্তে আমরা এটাকে উঠাই দিয়ে ক্যান নট বাট ব্যবহার করব অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, এরপর আমাদের মনে রাখতে হবে আরেকটা নিয়ম আছে যে হ্যাড টু। আমরা জানি যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে বা ন্যারেশনের ক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু ইউজ করি, সেক্ষেত্রে হ্যাড টু এখানে পাস্ট ধরা হয়। এই পাস্ট ফর্ম যদি থাকে হ্যাড টু, সেক্ষেত্রে আমরা যে মডাল ভার্বগুলো ব্যবহার করব ক্যান নট থেকে কুড নট হয়ে যাবে, এবং তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট, হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট অথবা কুড নট হেল্প ইউজ করব। কুড নট হেল্পের পরে ভার্বের সাথে যথারীতি আইএনজি যোগ করতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ক্যান নটকে স্পেস দিয়ে লেখা যাবে না, সরাসরি লিখতে হবে। ক্যানট একসাথে লিখতে হবে অথবা কান্ট লিখতে হবে। কেউ যদি এটাকে স্পেস দিয়ে লেখো তাহলে এটা ব্যাকরণগত দিক থেকে ভুল হবে, কারণ আধুনিক ইংলিশে ক্যান নটকে সেপারেট করে লেখা যায় না, এটাকে অ্যাটাচ একসাথে লিখতে হয়। সো আমরা কিছু এক্সাম্পল দেখি এই নিয়মের। যেমন প্রথম এক্সাম্পল আছে ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস। এখানে মাস্ট আছে, তাহলে মাস্টের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্ব যেমন অবে আছে, অবে মানে মান্য করা বা মেনে চলা, এর সাথে আইনি যোগ করতে হবে। এই বাক্যের অর্থ হচ্ছে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার পিতামাতাকে মেনে চলতে হবে। তাহলে এইটার আমাদের পরিবর্তন করলে কি হবে, দেখো মাস্ট ইয়েলো কালার দিয়ে লেখা আছে, সেক্ষেত্রে পরিবর্তনটা কিভাবে হয়েছে, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ইয়েলো কালার দিয়ে লেখা আছে ইউ ক্যানট বাট অবি ইউর প্যারেন্টস। এভাবে আর কোনো পরিবর্তন নেই। এটার অর্থবা দিয়ে অর্থাৎ দ্বিতীয় নিয়মটা দেওয়া আছে ইউ ক্যানট হেল্প অবিং ইউর প্যারেন্টস। এখানে আমরা ক্যানট হেল্প ব্যবহার করার কারণে পরবর্তী ভার্বের সাথে আইনি যোগ করছি। আশা করি শিক্ষার্থীবৃন্দ এটা বুঝতে পেরেছ। আমরা প্র্যাকটিস সেশনে দেখি আরও কতগুলো প্র্যাকটিস অর্থাৎ এক্সারসাইজ দেওয়া আছে। আচ্ছা, প্র্যাকটিস সেশনে দেখো যে প্রথমটা হচ্ছে দে হ্যাভ টু রিপেন্ট। তাদেরকে অবশ্যই অনুশোচনা করতে হবে। রিপেন্ট মানে অনুশোচনা করা। তাহলে হ্যাভ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করতে পারবো অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারবো। আমাদের দ্বিতীয় এক্সাম্পল আছে হি মাস্ট ইয়েল্ড হিজ প্যারেন্টস। ইয়েল্ড মানে বশ্যতা, স্বীকার করা বা মেনে নেয়া। এরপরে আছে দেখো উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। আমাদের অবশ্যই সমস্যার সমাধান করতে হবে, এই বোঝাচ্ছে। আমাদের চতুর্থ এক্সাম্পল আছে হি হ্যাজ টু ওপেন এ ক্লাব। তাকে একটা ক্লাব খুলতে হতো, তাই বলছে। এরপরে লাস্ট আছে দেখো দে হ্যাড টু রিপেন্ট এ লট। তাদেরকে অনেক ভুগতে হবে বা অনেক অনেক অনুশোচনা করতে হয়েছিল। তার মানে দেখো ইয়েলো কালার দিয়ে লেখা আছে হ্যাভ টু, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। তাহলে এগুলোর পরিবর্তে শুধুমাত্র হ্যাড টুর পরিবর্তে কুড নট, যেহেতু এটা পাস্ট আছে সো ক্যান থেকে কুড হয়ে যাবে, কুড নট বাট অথবা কুড নট হেল্প ব্যবহার করবা, আর বাকি সবগুলোর ক্ষেত্রে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় নিয়মটা বোঝা গেল, তোমরা এটা প্র্যাকটিস করো বাসায়। আমরা তৃতীয় নিয়মে আসি। তৃতীয় নিয়ম বলছে বোথ ডট ডট অ্যান্ড, অথবা দুইটা নাউন বা দুটা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে এটাকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে যেমন নট অনলি, বোথের পরিবর্তে নট অনলি ব্যবহার করতে হবে, আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। সব জায়গায় এটা ঠিক থাকবে যে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ব্যবহার করতে হবে, আর অ্যান্ডের পূর্বে যে নাউন অথবা ভার্ব, যদি দুইটা ভার্ব যুক্ত থাকে তাহলে অ্যান্ডের পূর্বে যে ভার্ব থাকবে তার পূর্বে নট অনলি। যদি দুইটা অ্যাডজেক্টিভ যোগ থাকে তাহলে অ্যান্ডের পূর্বে যে অ্যাডজেক্টিভ তার পূর্বে নট অনলি। আর যদি দুটো অ্যাডভার্ব বা দুইটা নাউন বা দুটো যাই যুক্ত থাকুক, অ্যান্ডের পূর্বের শব্দের আগে নট অনলি ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি যে অ্যান্ডের পরিবর্তে আমরা বাট অলসো ইউজ করব। দেখো লাল, আমরা যদি এক্সাম্পলে আসি, এক্সাম্পলটা এমন হতে পারে বোথ রাজীব অ্যান্ড রবিন ওয়ার গুড ফ্রেন্ডস। অর্থাৎ
রাজীব এবং রবিন উভয়ই ভালো বন্ধু। এক্ষেত্রে আমরা বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ইউজ করব, আর সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এর অর্থ দাঁড়াবে শুধুমাত্র রাজীব নয়, রবিনও ভালো বন্ধু। তো সেক্ষেত্রে আমরা এটার সমাধানটা দেখি যে নট অনলি রাজীব বাট অলসো রবিন আর গুড ফ্রেন্ডস। সো ডিয়ার স্টুডেন্টস, বোথ ডট ডট অ্যান্ড অ্যান্ড থাকলে বোথের পরিবর্তে নট অনলি এবং বাট অলসোর পরিবর্তে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ব্যবহার করতে হবে। আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখি, হি টু কফি অ্যান্ড আইসক্রিম। সে কফি এবং আইসক্রিম অর্থাৎ দুটাই নিয়েছিল। এক্ষেত্রে দেখো আমরা বলছিলাম দুটা নাউন যুক্ত থাকতে পারে, সেক্ষেত্রে অ্যান্ডের পরিবর্তে যদি আমরা বাট অলসো ইউজ করি তাহলে আমরা কোথায় নট অনলি ইউজ করব। সেক্ষেত্রে দেখো অ্যান্ডের পূর্বে আরও একটা নাউন আছে, সেই নাউনের পূর্বে আমরা নট অনলি ইউজ করব। যেমন এটা সমাধান এরকম হতে পারে যে হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। সে শুধুমাত্র কফি নেয় নাই, আইসক্রিমও নিয়েছিল। আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝেছো তোমরা। আবার প্র্যাকটিস সেশনে যাই, প্র্যাকটিস করলে এটা আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। প্র্যাকটিস সেশন দেখো, হি ওয়াজ বোথ আ পয়েট অ্যান্ড এ পলিটিশিয়ান। সে একই সাথে কি আছে, পোয়েট কবি এবং রাজনীতিবিদ। এক্ষেত্রে দেখো বোথ আছে, তাহলে বোথের পরিবর্তে নট অনলি, এবং অ্যান্ড আছে, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ইউজ করতে হবে। আমাদের দ্বিতীয় এক্সারসাইজ দেখো, উই নিড বোথ নলেজ অ্যান্ড অনেস্টি টু রান এ বিজনেস। অর্থাৎ একটা ব্যবসা পরিচালনা করার জন্য কি কি প্রয়োজন, আমাদের জ্ঞান এবং সততা উভয়ই প্রয়োজন। এখানে বোথ এর পরিবর্তে আমরা নট অনলি ব্যবহার করব এবং অ্যান্ডের পরিবর্তে আমরা ব্যবহার করব বাট অলসো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছো বা সেটা প্র্যাকটিস করো, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আমরা চতুর্থ নিয়মে আসি। ইফ সেন্টেন্স স্টার্টস উইথ এভরি, অর্থাৎ কোনো বাক্য যদি এভরি দিয়ে শুরু হয় বা এভরি যদি কোনো বাক্যের সাবজেক্টে পরিণত হয়, সেক্ষেত্রে এভরির পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এভরির পরিবর্তে আমাদের দেয়ার ইজ নো প্লাস এভরির সাথে একটা নাউন যোগ থাকবে। সে নাউনটা হতে পারে ওয়ান, হতে পারে বডি, হতে পারে ম্যান, যে কোনো নাউন হতে পারে। তার মানে দেয়ার ইজ নো ব্যবহার করার পরে এভরির পরের শব্দটি অর্থাৎ নাউনটি ব্যবহার করব। তারপরে আমরা বাট নিব, তারপরে ভার্ব থেকে বাকি অংশ, ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি এক্সাম্পল, যেমন প্রথম এক্সাম্পল আছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এ বাক্যে এভরি মাদার দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে এখানে নাউন কোনটা, এভরির পরের শব্দটা নাউন, আমরা আগেই বলেছি। সেক্ষেত্রে মাদার শব্দটা হচ্ছে এখানে নাউন। তাহলে এভরির পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে নাউন, দেয়ার ইজ নো মাদার, তারপরে বাট লাভস হার চাইল্ড, কোনো পরিবর্তন নেই। আমরা এটা সমাধান দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ যে হলুদ ব্লক লেটার দেওয়া আছে, শব্দ হলুদ কালার দিয়ে লেখা, যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেখো এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করেছি, তারপরে এভরির পরের শব্দ মাদার নাউন ব্যবহার করেছি, এবং এই নাউনের পরে আমরা বাট ব্যবহার করেছি, কারণ আমাদের ফর্মুলাটা এভাবেই দেওয়া আছে, এবং বাটের পরে ভার্ব থেকে বাকি অংশ, আর কোনো পরিবর্তন নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এটার আরও একটা নিয়ম আছে, আমরা সেটাও লিখেছি ইনশাল্লাহ। দেখছি যে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এটা বলছে যে এটা মিনিং করলে এমন হয়, প্রথমে যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকেই তার সন্তানকে ভালোবাসে। আমরা পরে এক্সাম্পল যেটা লিখেছি, মানে সমাধান লিখেছি যে এমন কোনো মা নেই যার সন্তানকে কি করে না, ভালোবাসে না। এখানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আবার এটার আর একটা নিয়ম হতে পারে যে দেয়ার ইজ নো মাদার এবং বাটের পরিবর্তে আমরা হু ডাজ নট
ভার্ব অনুসারে টেন্স অনুসারে ব্যবহার করতে পারি। হু ডাজ নট লাভ হার চাইল্ড, এখানে বাট কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে, যার কারণে বাটের পরে কোনো নট ব্যবহার করা হয় নাই। বাট যখন আমরা হু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, এরপরে অবশ্যই ডাজ নট বা ডু নট বা ডিডেন্ট এগুলো ব্যবহার করতে হবে, কারণ এখানে হু নেগেটিভ অর্থ দিচ্ছে না, যার কারণে আমাদের নেগেটিভ অর্থ তৈরি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যে কোনো নিয়মই আসতে পারে, যে কোনোভাবে পরীক্ষা আসতে পারে, আশা করি দুটা নিয়মই তোমরা মনে রাখবা। আর যেহেতু ক্লাসটা ক্লাস 8, 9 এবং ক্লাস 10-এর জন্য গুরুত্বপূর্ণ, আশা করি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়টি মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, আমরা কিছু প্র্যাকটিস দেখতে পারি, যে এই নিয়মের আর কিছু প্র্যাকটিস দেয়া আছে আমাদের প্র্যাকটিস সেশন। যেমন এখানে প্রথম যেটা দেয়া আছে, এভরি ম্যান লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেক মানুষই ফুল ভালোবাসে। আচ্ছা, সেক্ষেত্রে এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো, এরপরে আমরা কি লিখতে পারি, তারপরে নাউন ব্যবহার করতে বলেছি, তাহলে দেয়ার ইজ নো ম্যান, তারপরে নাউনের পরে বাট নিতে বলেছি, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট, তারপরে ব্যবহার করতে বলছি ভার্ব থেকে বাক্যাংশ, এখানে ভার্ব আছে লাভস, সো লাভস ফ্লাওয়ার্স, সো আনসার কীভাবে হবে, দেয়ার ইজ নো ম্যান বাট লাভস ফ্লাওয়ার্স। সো সেকেন্ড এক্সাম্পল দেখি, এক্সারসাইজ, এভরিবডি উইল ডাই আফটার এ সার্টেন পিরিয়ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। এভরিবডি উইল ডাই আফটার আ সার্টেন পিরিয়ড, এখানে এভরিবডি, এখানে এভরির পরে বডি আছে, এই বডিটুকু কিন্তু নাউন, তোমাদের এটা মনে রাখতে হবে। অনেকেই মনে করতে পারো যে বডি নাউন হয় কিনা বা এটা কনফিউজিং শব্দ কিনা, সেক্ষেত্রে এভরি শব্দের পরিবর্তে তুমি দেয়ার ইজ নো এবং বডি, নো বডি একসাথে লিখবা, দেয়ার ইজ নো বডি বাট উইল ডাই আফটার এ সার্টেন পিরিয়ড। সো এটা মনে রেখো। এরপরে আরও একটা আছে, দেখো, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, এখানে দেখো এভরি ওয়ান আছে, তাহলে ওয়ানটা কিন্তু এখানে নাউন হবে, তাহলে আমাদের এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান, এই কথাটা চলে আসবে, দেয়ার ইজ নো ওয়ান বাট ইজ নস্টালজিক ইন লাইফ। আমাদের আরও একটা প্র্যাকটিস সেশন আছে, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকেই জীবনে সুখী হতে চায়। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 4টা প্র্যাকটিস দেয়া আছে, তোমাদের উচিত, বা আমার মনে হয় শিক্ষার্থীবৃন্দ সবারই উচিত নিয়মটা পাশে রেখে এইগুলোকে চর্চা করা। আমরা একটা প্রবাদ মনে আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর একটা কথা আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। আমাদের এই নিয়ম বা এই পড়ানোটা তখনই সার্থক হবে যখন তোমরা এটা প্রচুর প্র্যাকটিস করবা। যদি এটা প্র্যাকটিস না করো, ইউ শুড প্র্যাকটিস 3 times, otherwise you cannot understand the rule or you cannot remember the rules in course of time. That's why you have to practice more and more. প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিসের উপর নির্ভরশীল। আসলে কোনো চর্চা বা কোনো অনুশীলন নিয়মিত না থাকলে কোনো কিছু মনে ধারণ করা সম্ভব নয়। মূলত ব্যাকরণ একটু কঠিন, তারপরও এটাকে যতটা আপন মনে করে, যতটা নিজে ধারণ করতে পারবা, ততটাই নিজের জন্য উপকৃত হবে। কারণ লাইফে বা জীবনের প্রত্যেকটা সেকশনে যদি এই সেন্টেন্সগুলো অ্যাপ্লাই করো বা এগুলো বারবার জোরে জোরে পড়ো, বারবার অনুবাদ করার চেষ্টা করো, তাহলেই দেখবে যে এগুলো মনে থাকবে। তখন এত নিয়ম নিয়ে আমাদের এত করতে হবে না। আগে আমাদের এই জিনিসগুলো ভালো বুঝে নিতে হবে, মিনিং করতে হবে, যে হোয়াট ইজ আ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ নাউন, সেন্টেন্স গঠন করব কিভাবে, এই বিষয়গুলো একটু ধারণা থাকলে পরেই, একটু চর্চা করলে পরেই সহজ হবে। আচ্ছা, আমরা পরবর্তী নিয়মে আসি, যে অ্যাজ সুন অ্যাজ, একটা বাক্য অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হতে পারে, তাহলে আমরা সেই বাক্যকে কিভাবে নেগেটিভ করব।
দ্যাটস আ প্রবলেম। সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা যে নিয়মটা ব্যবহার করব তার আগে জানি আমরা অ্যাজ সুন অ্যাজ বলতে আসলে কী বোঝাই। অ্যাজ সুন অ্যাজ বলতে মাত্রই বোঝাতে পারে, বা জোড়া শব্দ আসতে পারে, যে পৌঁছাতে না পৌঁছাতেই, আসতে না আসতেই, খেলতে না খেলতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, এরকম হতে পারে। তবে আমরা কিছু এক্সাম্পল দেখি। আগে প্রথমত নিয়ম দেখি যে আমরা কীভাবে এটা নেগেটিভ করব। নেগেটিভটা দেখা যাক। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে, যেহেতু অ্যাজ সুন অ্যাজের দুইটা ক্লজ থাকে, আমরা আগেই এটা শিখেছি ক্লাসে, তারপরেও বলছি যে ক্লজ বলতে বোঝায় যার একটা সাবজেক্ট, একটা বাক্যের যে অংশে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা একটা ক্লজ বলি, কারণ ক্লজ একটা বাক্যের অংশ। সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ দুইটা ক্লজ যুক্ত থাকবে। এখন যে ক্লজে অ্যাজ সুন অ্যাজ থাকবে সেই ক্লজটাকে আমাদের পরিবর্তন করতে হবে। যে অ্যাজ সুন অ্যাজটা আগে কী করতে হবে, উঠাই দিতে হবে। এর পরিবর্তে আমাদের লিখতে হবে নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড। এখন এই নো সুনার হ্যাডের পরে দেখবা যে প্রদত্ত বাক্যের সাবজেক্ট আছে, তাহলে আমাদের সেই সাবজেক্টটা ব্যবহার করতে হবে। যেহেতু আমরা হ্যাড ব্যবহার করেছি, তাহলে সাবজেক্টের উপরে ভার্বের V3 ব্যবহার করতে হবে। এখানে V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এরপর এক্সটেনশন। এক্সটেনশন ব্যবহার করার পরে দুই ক্লজের মাঝে একটা কমা থাকবে, সেই কমা উঠায়ে আমাদের দ্যান ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এই গ্রামারটার বেসিক রুল, যে দুইটা ক্লজের মাঝে আমাদের অবশ্যই দ্যান ব্যবহার করতে হবে এবং সেকেন্ড ক্লজ সম্পূর্ণ উঠাতে হবে, অর্থাৎ লিখতে হবে। আমরা এটা একটা এক্সাম্পল দেখতে পারি। এক্সাম্পল প্রথমে আছে যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এটার মিনিংটা এমন যে চোরটি পুলিশ দেখা মাত্রই পালিয়ে গেল। এখানে দেখো দুইটা ক্লজ আছে, দ্য থিফ স দ্য পুলিশ একটা ক্লজ, হি র্যান অ্যাওয়ে একটা ক্লজ। এখানে দ্য থিফ সাবজেক্ট আর স হচ্ছে ফাইনাইট ভার্ব। দ্বিতীয় ক্লজে দেখো হি সাবজেক্ট, র্যান হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এই দুইটা ক্লজকে যুক্ত করছে অ্যাজ সুন অ্যাজ একটা কনজাংশন। সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব। তারপরে সাবজেক্ট দেখো আছে কি দ্য থিফ, দ্য থিফ ব্যবহার করব। এরপর দেখো স হচ্ছে ভার্ব আছে, তাহলে এই স ভার্বটা পরিবর্তন হয়ে সিন হয়ে যাবে, কারণ আমাদের হ্যাডের পরে ভার্বের V3 ব্যবহার করতে হবে। দেখি আমরা সমাধানে আসি। দেখো যে হলুদ অর্থাৎ ইয়েলো বর্ণ লেখা আছে যে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে দেখো নো সুনার হ্যাড দেয়া আছে, তবে দ্য থিফ এখানে সর থেকে সিন হয়েছে। এটা আমার ইয়েলো কালার দিয়ে লেখার দরকার ছিল, কিন্তু আমি লিখিনি এটা। তোমরা এটা মনে রেখো যে হ্যাড আছে, হ্যাড থাকার কারণে সিন হয়েছে দ্য পুলিশ, এবং দেখো কমার পরিবর্তে আমরা দ্যান ইউজ করেছি, দ্যান হি র্যান অ্যাওয়ে। সো আমার মনে হয় এটা তোমাদের কাছে পরিষ্কার হবে যদি তোমরা আরও কিছু প্র্যাকটিস করো। আমরা প্র্যাকটিস সেশন দেখি, কয়েকটা প্র্যাকটিস দেয়া আছে। যেমন আমাদের প্রথমটায় আছে দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য মাদার কেম, মানে মা আসা মাত্রই দ্য বেবি স্টপ ক্রাইং, বাচ্চাটি কান্না বন্ধ করে দিল বা শিশুটি কান্না বন্ধ করে দিল। এখানে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে তোমাদের কি ব্যবহার করতে হবে, নো সুনার হ্যাড, তবে সাবজেক্ট দ্য মাদার আসবে, তবে ভার্বে V3 ব্যবহার করবা, কেম থেকে কাম হয়ে যাবে, এবং কমা উঠায় কি লিখবা দেন, তারপরে বাকি অংশ উঠাই দেবে। দ্যাটস এনাফ। আমাদের দ্বিতীয় এক্সাম্পল দেখো যে অ্যাজ সুন অ্যাজ উই রেস্ট দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। একই নিয়ম, তোমরা এটা ফলো করো। এবার দেখো আমাদের কি আছে এখানে দেয়া আছে নেগেটিভ, আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ আসতে হবে। সো নো সুনার হ্যাডের পরিবর্তে আমাদের অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্ট দ্য রেইন আসবে এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আসবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। সো স্টার্টেড, দেন উঠে কমা বসবে এবং বাকি অংশ লিখবা উই রেস্ট হোম। সো এটার উত্তর হতে পারে অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টার্টেড উই রেস্ট হোম। আচ্ছা, দ্বিতীয় ক্লজের কোনো পরিবর্তন নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখতে হবে। মূলত যে ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সেই ক্লজগুলোর কোনো পরিবর্তন হয় না, আমরা এর আগেও দেখেছি। আমাদের চতুর্থ একটা এক্সাম্পল দেখো, নো সুনার হ্যাড আই লেফট দ্য প্লেস দেন উই ওয়েন্ট অ্যাওয়ে। নো সুনার হ্যাড আই লেফট দ্য প্লেস দেন
হি ওয়েন্ট অ্যাওয়ে। সো তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো। আর যদি কারো প্র্যাকটিসের সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর একটা বিষয় হতে পারে যে তোমরা বই থেকে সাহায্য নিতে পারো। আদারওয়াইজ ইউ ক্যান কমিউনিকেট with me as my personal phone number, or you can write a comment, or you comment the comment section. And এরপরে যে নিয়মটা আছে আমরা দেখি কি নিয়ম আছে, যে 2.2 আরও একটা নিয়ম আছে। এটা খুবই সহজ নিয়ম এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও লাগে। সেক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেওয়া আছে 2.2। এখানে 2 বলতে অতিরিক্ত বোঝায়, আর 2 বলতে বোঝায় যে এটা নেগেটিভ বোঝায়। 2 বলতে কোনো কিছু না পারা বা এমন কিছু আর কি। আমাদের নিয়মটা দেখি আমরা। এই নিয়ম যা আছে এটা খুব ভাইটাল, যে টুর পরিবর্তে আমরা সো ব্যবহার করবো, আর টুর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করবো। দ্যাটস এনাফ। এখন আমার যেটা মনে রাখতে হবে যে টুর পরিবর্তে সো, টুর পরিবর্তে দ্যাট, কিন্তু দ্যাট যখন ব্যবহার করবা এরপরে একটা ক্লজ তৈরি করতে হবে, কারণ আমরা জানি 2.2 একটা সিম্পল সেন্টেন্স, বাট আমরা যখন এটাকে নেগেটিভ করবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো যে দ্যাটের পরিবর্তে সাবজেক্ট, দ্যাটের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্টের পরে মডাল ভার্ব আসবে কিছু, যেমন ক্যান, মে, কুড, মাইট প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে, শুধুমাত্র তোমাদের সাবজেক্ট আর মডাল ভার্বগুলো টেন্স অনুসারে ব্যবহার করতে হবে। এখানে যদি প্রথম ক্লজ প্রেজেন্ট টেন্স হয় সো ক্যান বা মে থেকে একটা আসবে, আর যদি প্রথম ক্লজ পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কুড বা মাইট ব্যবহার করতে হবে। তারপরে যে কোনো মডাল ভার্বের পরে নট ব্যবহার করতে হবে, তারপর মেইন ভার্ব, তারপর বাকি অংশ। আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন প্রথম এক্সাম্পল আছে রহিম ইজ টু উইক টু ওয়াক। রহিম ইজ টু উইক টু ওয়াক। এখানে দেখো ইয়েলো কালার দিয়ে লেখা আছে টু এবং টু। সেক্ষেত্রে আমাদের এটা সমাধান দেখো, সমাধানটা যেমন রহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে দেখো যে রহিম সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরে আমরা ভার্ব নিয়ে আসি এবং টুর পরিবর্তে আমরা সো ব্যবহার করেছি। তারপরে ওই যে ডটের মধ্যে কোনো অ্যাডভার্ব থাকতে পারে, কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে। এখন আমরা উইকটা লিখেছি, উইক এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করছে এখানে। সো উইকের পরে দেখো টুর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করছি। এখন এই দ্যাট ব্যবহার করে নতুন আরও একটা ক্লজ শুরু করতে হবে, যার কারণে দ্যাটের পরে দেখো সাবজেক্ট হি আছে। এখন হি কোথা থেকে আসলো? হি দেখো রহিম এর প্রোনাউন হচ্ছে হি, রহিমের প্রোনাউনটা কি? হি। হি আসলো, তারপরে দেখো প্রথম ক্লজ প্রেজেন্ট টেন্স ছিল, ইজ প্রেজেন্ট টেন্স, যার কারণে আমরা ক্যান নট ব্যবহার করেছি, কারণ নট আমাদের ব্যবহার করতে হবে, এবং তারপরে মেইন ভার্ব হচ্ছে ওয়াক। আমরা দ্বিতীয় এক্সাম্পল থেকে এটা ক্লিয়ার হতে পারি। দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু মেমোরাইজ। অর্থাৎ কবিতা আমার জন্য এতই কঠিন ছিল, কবিতাটি এতই কঠিন ছিল যে মুখস্থ করা সম্ভব নয়, এমন কিছু বলছে আর কি, বা মনে রাখাটা কঠিন আর কি, সে কথা বলছে। সেক্ষেত্রে টু এবং টুর পরিবর্তে আগের ওই নিয়মটাই প্রযোজ্য থাকবে। দ্য পোয়েম ওয়াজ টু পরিবর্তে সো ডিফিকাল্ট ফর মি রেখে দিতে পারো, আর টুর পরিবর্তে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে, তাই লিখতে হবে দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট, তাই টুর পরিবর্তে দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে এটা মেমোরাইজ করার কাজটা কী করবে? অবশ্যই আমাদের করতে হবে বা আমাকে করতে হবে, যার কারণে সাবজেক্টটা অবশ্যই ব্যক্তিবাচক আনতে হবে। এটা মনে রাখতে হবে যে এই যে ফর মি, এখানে ফর মি আছে, ফর মি থাকতে পারে, ফর হিম থাকতে পারে, ফর দেম থাকতে পারে, ফর আস থাকতে পারে, ফর হার থাকতে পারে, যাই থাকুক এই ফর হার বা এই যে ফর প্লাস অবজেক্টিভ কেস থাকবে, আমাদের কাজ থাকবে দ্যাটের পরিবর্তে এই অবজেক্টিভ ক্লজকে, মানে এই অবজেক্টিভ কেসকে আমাদের সাবজেক্টিভ কেসে আনতে হবে। সো মির পরিবর্তে আমাদের আই ব্যবহার করতে হবে। যদি এখানে দেম থাকতো দে ব্যবহার করতাম, যদি এখানে হার থাকতো সি ব্যবহার করতাম, হিম থাকলে হি ব্যবহার করতাম। বিষয়টা এরকম। তার মানে এই যে ফর মির পরে যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, আমাদের এই ব্যক্তিবাচক অবজেক্টে পরবর্তীতে কী করতে হবে? সাবজেক্ট তৈরি করতে হবে। যেমন আমাদের এটা সমাধান দেখে,
দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট, দেখো ঠুর পরিবর্তে সো ব্যবহার করছে, ডিফিকাল্ট দ্যাট আই কুড নট মেমোরাইজ, এখানে কুড নট ব্যবহার করছে এই কারণে যে প্রথম ক্লাস পাস্ট টেন্স আছে। ডিয়ার স্টুডেন্টস, হয়তো বা তোমাদের কনফিউজিং লাগতে পারে, আমি ফর্মে উঠাই দিয়েছি, তোমরা এটা রেখে দিতে পারো, রাখলেও হবে না রাখলেও হবে, দুটা নিয়মই কারেক্ট এখানে। দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট মেমোরাইজ হতে পারে, অথবা এটা ব্যবহার করতে পারো দ্য পোয়েম ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই কুড নট মেমোরাইজ। এখানে ফর মি সেন্টেন্সে রাখলেও সমস্যা নেই, ফর্মে উঠায় দিলেও কোনো সমস্যা নেই। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ। আর যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এটাকে সমাধান করার জন্য। আচ্ছা, আমরা প্র্যাকটিস সেশনে আসি। দেখো তিনটা প্র্যাকটিস দেয়া হয়েছে। দ্য লোড ওয়াজ টু হেভি ফর দেম টু ক্যারি। তারপরে দেখো আছে দ্য বয় ইজ টু উইক ইন ম্যাথমেটিক্স to solve any simple math. The boy is too weak in mathematics to solve any simple math. তারপরে দেখো the novel was too vague for us to understand its meaning. The novel was too vague for us to understand its meaning. তো তোমাদের উচিত হবে যে এটা প্র্যাকটিস করার সময় অবশ্যই নিয়মটাকে সাইড করবা। প্রথম যে সমাধান আমি করেছি, সমাধানটা কয়েকবার প্র্যাকটিস করার পরেই তারপরে তোমরা এই এক্সারসাইজে আসবা। এখানে ইউ উইল হ্যাভ টু বি অনেস্ট। সব কিছু সমাধান দেখে দেখে করাটা আমাদের জন্য একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে, কারণ সমাধান দেখে দেখে সমাধান করা আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করে, আমাদের চিন্তা শক্তিকে নষ্ট করে। যার কারণে তোমাদের উচিত হবে যে আমরা কেন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে না, জানতেই হবে। এখানে চেষ্টা করা কথা আমি আর ব্যবহার করতে চাচ্ছি না, জানতে হবে যে আমরা কেন ঠুর পরিবর্তে সো, কেন টুর পরিবর্তে দ্যাট, কেন এইভাবে ব্যবহার করছি, এখানে তার কোনোভাবে ব্যবহার করা যায় কি না, এর মিনিং উদ্ঘাটন করতে হবে। তাহলেই তোমরা এখান থেকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারো। এবং পরবর্তীতে আসলে কোনো কিছুর স্থায়িত্ব নির্ভর করে ওই বিষয়টা আমরা কত মনোযোগ সহকারে জানছি বা কত মনোযোগ সহকারে ওটাকে নিচ্ছি। আসলে ভাষা জ্ঞান নিয়ে বেশি দূর আগানো সম্ভব নয়। তোমাদের উচিত হবে যে একদম ভিতর থেকে জানার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ ভালোভাবে কোনো সাবজেক্ট, সেটা ইংলিশ, বাংলা, অঙ্ক, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার যাই বলো, এটাকে আসলে নিজের মনে করে, আপন মনে করে পড়তে হবে। কোনোভাবেই কোনো সাবজেক্টকে প্রতিদ্বন্দ্বী ভাবা যাবে না যে এটা কঠিন, এটা পড়বো না, এটা ভাল লাগে না, এগুলো করা যাবে না। কারণ এই সাবজেক্টে তোমাদের সামনে যেমন এই বিষয়গুলো আছে, বিষয়গুলো আমরা যেমন পড়ে আছি, ভবিষ্যতে যারা আসবে তারাও পড়বে, যারা অতীতে চলে গেছে বা যারা আমাদের সে সিনিয়র তারাও এটা পড়েছে। সুতরাং মানুষ হচ্ছে এমন যে তার দ্বারা কোনো কিছু অসম্ভব, আমার মনে হয় এমন কিছু মহান আল্লাহ তাআলা আমাদের জন্য করেন নাই বা আমাদের উপর চাপায় দেন নাই। তার মানে এভরিথিং ইন লাইফ ইজ পসিবল ফর হিউম্যান বিইং, অর্থাৎ মানুষের জন্য পৃথিবীর সব কিছুই সম্ভব। এটা মনে রাখতে হবে, আর হতাশ হওয়া যাবে না। আমরা পরবর্তী নিয়মে আসি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ নিয়ম এসেছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে। এটা সবার মনে রাখতে হবে যে আমাদের সামনে কিছু সেন্টেন্স আসতে পারে যা সরাসরি নেগেটিভ করা সম্ভব নয়, বা সরাসরি নেগেটিভ করলে অর্থের সরাসরি পরিবর্তন হয়ে যেতে পারে। এক্ষেত্রে তোমাদের উচিত হবে যে আমাদের যে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলো হতে পারে চিরন্তন সত্য হতে পারে বা প্রবাদ বাক্য হতে পারে, এটাকে সরাসরি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ সেন্টেন্সে নট নিয়ে আসতে হবে, যদি নট থাকে উঠে যাবে, নট না থাকলে নটটা আনতে হবে। যেমন আমরা এখানে বলছি হেলথ ইজ ওয়েলথ, এটা কিন্তু একটা প্রবাদ বাক্যর মতো যে স্বাস্থ্যই সম্পদ, এটাকে সরাসরি তুমি নেগেটিভ করতে পারবে না। যার কারণে তুমি এটাকে যদি তুমি লিখে দাও ইজেন্ট হেলথ ওয়েলথ এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে বাক্য রাইট।
তাহলে চিরন্তন সত্য বা এরকম প্রবাদ বাক্য থাকলে আমাদের উচিত হবে সাহায্যকারী ভার্ব প্লাস নট ব্যবহার করে বাক্যকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে রাখতে। আমরা এটা সমাধান দেখি। যেমন ইজেন্ট হেলথ ওয়েলথ, তোমরা এটা দেখতে পাচ্ছ। এই ক্ষেত্রে যে ইজেন্ট, দেখো ইজ ছিল, তারপরে নট নাই, নট নিয়েছি, তারপর হেলথ ওয়েলথ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এগুলো মনে রাখতে হবে, যদি পরীক্ষায় আসে এটা সরাসরি আসতে পারে। তবে দেখো দ্য সানসেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এক্ষেত্রেও একই নিয়ম। এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে যেহেতু সেট এর সাথে এর যোগ আছে, তার মানে এটা বুঝতে হবে যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সো ডাজ ব্যবহার করতে হবে। দেখি উত্তরে কি আছে। উত্তর দেখো যে ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করা আছে, তার মানে বাক্যটা একই সাথে নেগেটিভ, একই সাথে প্রশ্নবোধক। এই ধরনের বাক্যগুলোকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বলি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আমাদের শেষ নিয়মটা দেখি, অ্যাফার্মেটিভ নেগেটিভের শেষ নিয়মটা একটু, এই নিয়মটা পরীক্ষায় বেশি আসে, আমাদের এটা মনে রাখতে হবে। পরীক্ষায় কিছু সেন্টেন্স এমন আসতে পারে যে এগুলোর অপোজিট শব্দ ব্যবহার করে নেগেটিভ করা যায়, কিছু বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করা যায়। আর সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে প্রথমে সাবজেক্ট, তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, তারপরে যদি অপোজিট শব্দ অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ভার্ব, কোনো নাউন, এগুলোর পরিবর্তে অপোজিট বা বিপরীত শব্দ ব্যবহার করা যেতে পারে, তাহলে সেভাবে আমরা নেগেটিভ করতে পারি। এটা দেখো লিখেছি, রূপম ইজ আ রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ রূপম হচ্ছে একজন নিয়মিত ছাত্র। এক্ষেত্রে দেখো রেগুলারের বিপরীত শব্দ আছে, রেগুলারের বিপরীত শব্দ হচ্ছে ইরিগুলার, অর্থাৎ অনিয়মিত। এক্ষেত্রে দেখো এটা সমাধান এমন, রূপম ইজ নট অ্যান ইরিগুলার স্টুডেন্ট, এখানে ইজ ব্যবহার করেছি টেন্স অনুসারে, অর্থাৎ ইজ এখানে আছে, এবারে নট দিয়েছি দেখো, তারপরে অ্যান ইরিগুলার, রেগুলারের বিপরীত শব্দ ইরিগুলার। এখন প্রশ্ন হতে পারে আগে এ ছিল কেন অ্যান হলো? দেখো যে রেগুলার শব্দের আগে কনসোনেন্ট ছিল, কনসোনেন্ট দিয়ে শুরু আছে, তার এখন এ ছিল, বাট এখন ইরেগুলার শব্দ শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, যার কারণে আমাদের অ্যান ব্যবহার করতে হবে। সো রূপম ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এটা বুঝতে পেরেছো। আমাদের দ্বিতীয় এক্সাম্পল দেখো, শিপন ইজ ভেরি কাইন্ড, ইজ আ ভেরি কাইন্ড ম্যান। শিপন ইজ আ ভেরি কাইন্ড ম্যান, সেক্ষেত্রে এটার সমাধানটা এমন হবে যে শিপন ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। শিফন ইজ নট অ্যান্ড, সরি ডিয়ার স্টুডেন্টস, এখানে আনকাইন্ড শব্দটার স্পেলিং ভুল হয়েছে, আনকুন্ড হয়ে গেছে। এখানে আনকাইন্ড হবে, অর্থাৎ ইউটাকে উঠায় দিয়ে আনকাইন্ড KIND হবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী বা অনুতপ্ত যে আনকাইন্ড শব্দটাকে আমি আনকুন্ড লিখে ফেলেছি। তোমরা এটা ঠিক করে নাও যে শিপন ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। এখন প্রশ্ন হতে পারে কেন আমরা অ্যাট অল ব্যবহার করব। দেখো বাক্যে ভেরি ছিল, যে ভেরি শব্দটা আগে আমরা এভাবে নট ব্যবহার করতে পারি না, আসলে মডার্ন গ্রামার আমাদেরকে এভাবে দেয় না, অনুমতি দেয় না, যার কারণে আমাদের উচিত হবে ভেরি শব্দটাকে নেগেটিভলি ব্যবহার না করা, ভেরির পরিবর্তে অ্যাট অল ব্যবহার করা। সেন্টেন্সের শেষে ভেরি শব্দের পরিবর্তে অ্যাট অল ব্যবহার করবে। সো দ্য আনসার ইজ শিপন ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যগুলো এভাবে শেষ করলাম। তোমাদের হয়তোবা এটা প্রবলেম হতে পারে, তবে এই অনলাইন ক্লাসের বা ভিডিও লেকচার একটা সুবিধা আছে, আমি কি বলছি সেই বিষয়টা তোমরা আবার দেখতে পারো। তোমরা এটাকে তোমরা পজ করে বা এটাকে থামিয়ে বা এটাকে রিপিট করে এইগুলো আবার শুনে এই বিষয়গুলো মনে রাখতে পারো। আশা করি যে যেহেতু ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার তোমরা হাতের নাগালে পেয়েছো, এটা সর্বোচ্চ ব্যবহার করো, এটার অসৎ ব্যবহার করো না, কারণ কোনো কিছুর অসৎ ব্যবহার, অতিরিক্ত ব্যবহারে আমাদের যে কোনো ক্ষতির কারণ হতে পারে বা যে কোনো ক্ষতির কারণ, আমি এটাই মনে করি। আশা করি তোমাদের কাছেও বিষয়টা সত্য বলে পরিগণিত হবে।
আমরা এর পরবর্তী যে নিয়মগুলো আছে সেখানে আসি, যে অ্যাসার্টিভ ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ফ্রম, দেখো তোমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমাদের হেডলাইন এটা। এরপরে দেখো আমরা কি লিখেছি, সুপ্রিয় শিক্ষার্থী এটা মনোযোগ সহকারে শুনতে হবে যে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। আমার এই যা মনে হয় যে একটা ইন্টারোগেটিভ বাক্য আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি, একটা অ্যাসার্টিভ বাক্যকে দুইভাবে ইন্টারোগেটিভ করতে পারি। একভাবে হচ্ছে অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা হচ্ছে ডাবলএস কোশ্চেন ব্যবহার করে। তো আমাদের এখন মনে রাখতে হবে যে আমরা কোথায় ডাবলএস কোশ্চেন ব্যবহার করব আর কোথায় সাহায্যকারী ভার্ব ব্যবহার করে প্রশ্নবোধক করব। সেক্ষেত্রে আমাদের প্রথম নিয়মটা দেখো যে টু ডু ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করতে ইফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, যদি বাক্যগুলো অ্যাফার্মেটিভ হয় মানে হা বোধক হয়, বাক্য তো দুরকম হতে পারে, হা বোধক আর না বোধক, এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে আরও মনে রাখতে হবে যে আমাদের যে অক্সিলারি ভার্বগুলো, মূলত প্রশ্ন তৈরি করতে হলে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের পূর্বে আসে, এই জিনিসটা মনেই রাখতে হবে, কারণ এটা একটা বেসিক নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার। আর বেসিক নিয়ম থেকে আমরা দূরে সরে গেলে আসলে পরীক্ষায় যে এখানে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে আমরা সেটাও পারবো না। আর আমার মনে হয় যে নিয়মগুলো আছে তার মধ্যে এই ইন্টারোগেটিভ করাটা সবচেয়ে সহজ, যার কারণে তোমরা একটা মনোযোগ সহকারে এটা শোনো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে আসবে। এরপরে আমাদের প্রশ্ন হবে এখন বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভে রাখবো না নেগেটিভে রাখবো। আমাদের এটা মনে রাখতে হবে যে বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা হবে প্রশ্নবোধক হবে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আর তার মানে বাক্যে যদি নট থাকে নটটা উঠে যায়, বাক্যে যদি নট না থাকে নটটা নিতে হবে এবং নটটা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। দেরি আছে। আচ্ছা, এখন সেন্টেন্স যদি নট থাকে তাহলে নটটা উঠে যাবে, নট না থাকলে নটটা ব্যবহার করতে হবে এবং এই নটটা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, কন্ট্রাক্টেড ফর্ম বলতে দেখে আমরা এখানে কি বোঝাচ্ছি যে প্রথম যে নিয়মটা আছে অক্সিলারি ভার্ব প্লাস নট সাবজেক্ট তারপরে মেন, তার মানে আমরা যে সেন্টেন্সগুলোতে নট থাকবে না অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে সেই বাক্যগুলোকে আমরা এইভাবে কি করব ইন্টারোগেটিভ করব, যে অক্সিলারি ভার্বগুলো আগে আসবে তারপরে নট নিতে হবে, এটা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে শর্ট ফর্ম, তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব, ব্র্যাকেটে লেখার কারণ হচ্ছে মেইন ভার্ব সেন্টেন্সে থাকতেও পারে নাও পারে, তারপরে এক্সটেনশন লাস্টে প্রশ্নবোধক হবে, আমি সেটা দিইনি তোমরা এটা দিয়ে নাও, প্রশ্নবোধক চিহ্ন হবে লাস্টে। এখন এক্সাম্পলটা দেখো যে হি ইজ ইন দি স্কুল, সে স্কুলে, এই বাক্যে দেখো যে এখানে কোনো নট নেই যার কারণে, আর এখানে সাহায্যকারী ভার্ব সেন্টেন্সে আছে সেজন্য আমরা সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়েছি ইজ, তারপরে যেহেতু নট নেই আমরা নট নিয়েছি ইজেন্ট, এইভাবে ইজেন্ট লেখাকে কন্ট্রাক্টেড ফর্ম বলা হয়। তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ, তাহলে ইজেন্ট হি ইন দ্য স্কুল, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো ইউ ক্যান ডু দি ওয়ার্ক, কান্ট ইউ ডু দি ওয়ার্ক, এখানে বাক্যে কোনো নট ছিল না যার কারণে ক্যানের সাথে আমরা নট ব্যবহার করেছি এবং কান্ট এইভাবেই লিখতে হবে, তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব তারপরে বাকি অংশ, কান্ট ইউ ডু দি ওয়ার্ক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপর আরও একটা দেখো নিতু হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে দেখো যে বাক্যের মধ্যে কোনো নট নেই বা নট জাতীয় কোনো শব্দ নেই যার কারণে এখানে সাহায্যকারী ভার্ব কি আছে, হ্যাজ আছে, সো হ্যাজেন্ট নিতু ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখান থেকে একটা উপসংহার টানতে পারি যে যদি সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেই সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পূর্বে আসে
এবং বাক্যে যদি কোনো নট না থাকে তাহলে এই সাহায্যকারী ভার্বগুলোর সাথে নট ব্যবহার করতে হবে এবং সংক্ষেপ ফর্ম, তারপরে সাবজেক্ট দিয়ে, তারপরে মেইন ভার্ব থাকলে নিতে হবে, তারপরে বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এর পরের নিয়মটা আমরা দেখি। যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমাদের যে কাজ থাকবে যে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকলে নিতে হবে, তারপরে এক্সটেনশন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, যেটা আমি দিতে ভুলে গেছি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে এক্সাম্পল দেখো যে হি ইজ নট ইন দি স্কুল, এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে, বাক্যের মধ্যে নট আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে আগে সাহায্যকারী ভার্বটা নিতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব ইজ আছে, সো ইজ নিতে হবে, তবে সাবজেক্ট। আর নট ছিল বলে নটটা কী হবে, উঠে যাবে। আমরা আগেই বলেছি যে সেন্টেন্সে নট যদি না থাকে নটটা আনতে হবে, আর নট যদি থাকে তাহলে নটটা উঠে যাবে। যেমন এটার উত্তর হবে হি ইজ ইন দি স্কুল, ইজ হি ইন দি স্কুল। পরেরটা দেখো আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো, অর্থাৎ আমি আগামীকাল ঢাকা যাব না। এক্ষেত্রে দেখো সাবজেক্ট আছে, শ্যাল হচ্ছে মডাল অক্সিলারি এবং নটও আছে, সেক্ষেত্রে নটটা উঠে যাবে আর শ্যালটা সাবজেক্টের পূর্বে চলে আসবে। দেখি আমাদের সমাধান কি বলে। দেখো সমাধানও তাই বলছে যে শ্যাল সাবজেক্টের পূর্বে ব্যবহার করা হয়েছে, শ্যাল আই গো টু ঢাকা টুমোরো, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। কিছু প্র্যাকটিস দেয়া আছে, যেমন উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা ইন্টারোগেটিভ পড়তে হবে, ব্র্যাকেটে দেয়া আছে। সেক্ষেত্রে দেখো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আগে বলছি যে যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পূর্বে আসে এবং কোনো নট না থাকলে সাহায্যকারী ভার্বের সাথে নট ব্যবহার করতে হবে, এবং নট ব্যবহার করার পরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে আছে দেখো ইজন্ট হি প্লেয়িং ফুটবল, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। আর এই ধরনের বাক্যকে অ্যাসার্টিভ করতে হলে মনে রাখতে হবে যেহেতু সেন্টেন্সে নট আছে, তার মানে আমাদের অ্যাসার্টিভ বাক্যে নট থাকার কোনো সঙ্গত কারণ নেই, কারণ নট উপস্থিত থাকলেই নটটা উঠে যায়। নট যদি অনুপস্থিত থাকে তাহলে নটটা কি হয়, নিতে হয়। সেক্ষেত্রে এটার সমাধান হবে হি ইজ প্লেয়িং ফুটবল। ইউ শুড বিহেভ ইউর সেলফ, ইন্টারোগেটিভ পড়তে হবে। এখানে দেখো সাহায্যকারী ভার্ব শুড আছে, সো এটার উত্তর হতে পারে, উত্তর হবে শুডেন্ট ইউ বিহেভ ইউর সেলফ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, শুডেন্ট ইউ বিহেভ ইউর সেলফ। আর একটা দেখো উইল জন হেল্প মি, জনকে আমাকে সাহায্য করবে, অ্যাসার্টিভ করতে হবে। যেহেতু বাক্যে নট, এখানে নট নেই, তার মানে আমাদের নট আনতে হবে। যদি কোনো ইন্টারোগেটিভ বাক্যে নট থাকে তাহলে এটাকে অ্যাসার্টিভ করার সময় নটটা উঠে যায়। আর যদি কোনো ইন্টারোগেটিভ বাক্যে নট না থাকে তাহলে মনে করতে হবে নট নিতে হবে। তাহলে জন উইল নট হেল্প মি। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ বাক্য যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে আমাদের প্রথম কাজ থাকবে সাবজেক্ট নিতে হবে। সো এই বাক্যে দেখো জন সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব উইল আছে, উইল নিতে হবে, তারপরে নট যেহেতু নাই নট নিতে হবে, জন উইল নট হেল্প মি। শেষের আরও একটা আছে দেখো দে আর নট পারফর্মিং নাও, তারা এখন কাজ করছে না আর কি, পারফর্মিং নাও। এখানে দেখো ইন্টারোগেটিভ করতে বলছে, আমাদের সাহায্যকারী ভার্ব আছে, তাহলে আর নটও আছে, নটটা উঠে যাবে আর সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে। তাহলে আর দে পারফর্মিং নাও এবং লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মে আসি। পরবর্তী নিয়ম টু ডু ভার্ব। তার মানে একটা সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বের বাইরে এমনি মেইন ভার্ব দিয়ে যদি গঠন করা হয়, অর্থাৎ যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সে ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব সেই নিয়ম। প্রথমত আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে যে কোনো একটা টেন্স অনুসারে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডু অথবা ডাজ, যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড হয়। তারপরে নট ইউজ করতে হবে, সেন্টেন্স যদি নট না থাকে নট নিতে হবে,
তারপরে সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে টেন্সের উপর ডিপেন্ডেন্ট। এটার এক্সাম্পল আমরা দেখতে পারি যে হি প্লেড গুড ফুটবল। এখানে দেখো প্লেড শব্দটা ইডি যোগ করা আছে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। এরকম পাস্ট টেন্স থাকলে আমাদের সাহায্যকারী ভার্ব ডিড আসে, পাস্ট টেন্সে ডিড। সেক্ষেত্রে আমাদের ডিড ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সে দেখো কোনো নট নেই, তাহলে ডিডেন্ট ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্ট হি, তারপর প্লে গুড ফুটবল এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কারণ ডু, ডাজ, ডিড এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। এরপরে দেখো শি লাইকস আইসক্রিম, এখানে লাইকসের সাথে এর যোগ আছে, স্বাভাবিকভাবেই ডাজ আসবে। কোনো ভার্বের সাথে এস যোগ থাকলে প্রশ্নবোধক করতে হলে ডাজ আসে, এটা মনে রেখো। তাহলে ডাজেন্ট শি লাইক আইসক্রিম, এখানে নট ব্যবহার করার কারণ দেখো বাক্যে কোনো নট নেই, যার কারণে সাহায্যকারী ভার্বের সাথে নট হয়েছে। এবং যখন ডাজ ব্যবহার করো ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, দেখো লাইকের সাথে কোনো কিছু যোগ নেই। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় বাক্য হি ইনহেরিটেড এ ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার। হি ইনহেরিটেড এ ভ্যাস্ট প্রপার্টি মানে সম্পদ বা সম্পত্তি, ফ্রম হিজ ফাদার। এক্ষেত্রে ইনহেরিটেড শব্দটা পাস্ট টেন্সে আছে, সো এটা পাস্ট টেন্স থাকলে ডিড ব্যবহার করতে হয়। তাহলে এর উত্তরটা হবে ডিডেন্ট হি ইনহেরিটেড এ ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার। যেমন ডিডেন্ট হি ইনহেরিট এ ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার। দেখো এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে ডিডেন্ট হয়েছে, কারণ এখানে কোনো নট নেই, সো ডিড নট একসাথে আছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আমাদের পরবর্তী নিয়ম, এটা খুবই ভাইটাল বা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এটা পরীক্ষায় খুবই আসে। যেমন আমাদের যদি সেন্টেন্স স্টার্টস উইথ এভরিবডি, এভরিওয়ান এবং অল, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, অল শুরু হয় কোনো বাক্যের সাবজেক্ট, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে যে নিয়মটা দেয়া আছে, এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু ব্যবহার করতে হবে, প্লাস ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে ডাজ, যদি পাস্ট টেন্স থাকে ডিড। তারপরে অবশ্যই নট ব্যবহার করতে হবে, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। তার মানে এভরিবডি, এভরিওয়ান, অল এরা হচ্ছে পজিটিভ সেন্টেন্স গঠন করে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যার কারণে এই ধরনের সেন্টেন্সে নট আনতে হয়। সেক্ষেত্রে এগুলো উঠায় দিয়ে হু, তারপরে ভার্বের সাথে যদি এস বাই এর যোগ থাকে ডাজ, তারপরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে ডিড, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এভরিবডি উইশেস টু বি হ্যাপি। দেখো এই বাক্যটা শুরু হয়েছে এভরিবডি দিয়ে এবং ভার্বের সাথে ইয়ের যোগ আছে, তার মানে এভরিবডির পরিবর্তে আমরা হু ব্যবহার করব। আর যেহেতু উইশেস আছে, ইয়ের যোগ আছে, সো ডাজ এবং এরপরে নট। এখন এই ডাজেন্ট বা ডাজ নট যে কোনোভাবেই লেখা যায়, তার মানে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। দেখো রুলসে বা স্ট্রাকচারে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেয়া নেই, বাট ইউ হ্যাভ টু ইউজ এ কোশ্চিন মার্ক এন্ড অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চিন মার্ক ব্যবহার করতে হবে। আমাদের দ্বিতীয় এক্সাম্পল যেমন অল লাভস ফ্লাওয়ার, সেক্ষেত্রে দেখো অলের পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে এবং লাভসের জায়গায় যেহেতু এস যোগ আছে, সো ডাজ নট লাভ ফ্লাওয়ার। আমাদের আরও একটা নিয়ম আছে, এই আছে এক্সাম্পল আছে এভরিওয়ান ওয়াজ নস্টালজিক, তাহলে সরাসরি আসবে হু ওয়াজ নট নস্টালজিক। এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু আছে, তাহলে সাহায্যকারী ভার্ব এটাই ব্যবহার করতে হবে, ওয়াজ। এভরিওয়ানের পরিবর্তে হু, তারপরে ওয়াজের পরে নট, নস্টালজিক এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হু ওয়াজ নট নস্টালজিক। আচ্ছা, আমাদের ইন্টারোগেটিভ করা আরও একটা নিয়ম আছে, যদি সেন্টেন্স নো বডি, নো ওয়ান এবং নান, অর্থাৎ এটা নেগেটিভ, এ দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স নো বডি, নো ওয়ান এবং নান দিয়ে শুরু হলে, বা এরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পরিণত হয়, তাহলে সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হু প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তার মানে হু প্লাস বাকি অংশ ব্যবহার করতে হবে। হু প্লাস বাকি অংশ, এই নো বডি, নো ওয়ান এবং নান এগুলো তুলে বা উঠাই দিয়ে হু ব্যবহার করতে হবে।
তারপরে বাকি অংশ তুলে দিতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল যেমন নো ওয়ান ক্যান ডু দিস, এখানে নো ওয়ানের পরিবর্তে আমরা দেখো হু ব্যবহার করেছি, ব্লক লেটার ব্যবহার করা আছে লাল ব্লক, সেক্ষেত্রে নো ওয়ানের পরিবর্তে হু, তারপরে দেখো বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, হু ক্যান ডু দিস, তাহলে নো ওয়ানের পরিবর্তে হু। এরপরে দেখো আর এটাকে আরেকটা নিয়মে করা যায়, যদি আমরা টেন্স ধরে করি সেক্ষেত্রে প্রথমে ক্যান আসবে, তবে নো ওয়ানের পরিবর্তে এনি ওয়ান ডু দিস প্রশ্নবোধক চিহ্ন। অনেকেই নিয়মটা মনে রাখতে পারবে না, বা যারা ভালো বুঝো তারাই নিয়মটা বুঝতে পেরেছো আগেই, টেন্স ধরে করলে এভাবেই হবে, কারণ নটের নেগেটিভ থাকলে এটা অ্যাফার্মেটিভ চলে আসে। আরও একটা নিয়ম দেখো, নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে এড়াতে পারে না, কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। এখানে নান আছে, সো নানের পরিবর্তে হু হবে, কারণ আমরা বলছি যে নো বডি, নো ওয়ান এবং নান থাকলে সেন্টেন্সের শুরুতে অবশ্যই এগুলো ওঠায় হু ব্যবহার করতে হবে। তাহলে হু ক্যান অ্যাভয়েড ডেথ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আমরা প্র্যাকটিস সেশনে আসি। দেখো প্র্যাকটিসে আছে এভরিবডি ওয়ান্টস টু বি উইন, আচ্ছা এই সেন্টেন্সে স্পেলিং ভুল আছে, এভরিবডি ওয়ান্টস টু বি ওন এরকম হওয়ার কথা ছিল। আচ্ছা এরপরে দেখি নো ওয়ান ক্যান বিট হিম, কেউ তাকে হারাতে পারে না। এভরি ওয়ান শুড অলওয়েজ স্পিক দি ট্রুথ, এভরিবডি ওয়ান্টস টু হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি হবে ইন লাইফ, এভরি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। Nobody could ever count my love for you, nobody could ever count my love for you। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা সেন্টেন্সেই কোনোটা এভরিবডি দিয়ে শুরু আছে, কোনোটা নো ওয়ান দিয়ে শুরু আছে, কোনোটা নোবডি দিয়ে শুরু আছে। এইভাবে শুরু থাকলে যে আমি যে নিয়মগুলো বলেছি সেই অনুযায়ী পরিবর্তন করলেই বাক্যগুলো ইন্টারোগেটিভ হয়ে যাবে। সো দ্যাটস এনাফ ফ্রম assertive to interrogative. Now we have to change, or we will change from assertive to exclamatory sentence. আমরা জানি exclamatory sentence শেষ হবে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে, এবং এই সেন্টেন্স কোনোভাবে হোয়াট বা হাউ দিয়ে শুরু হতে পারে, ইফ হ্যাড বা উড দ্যাট দিয়ে শুরু হতে পারে, হুররা এলাস, ফাই ব্রাভো এগুলো দিয়ে শুরু হতে পারে। তবে আমাদের যেগুলো মনে রাখতে হবে যে একটা অ্যাসার্টিভ বাক্যকে বিভিন্নভাবে এক্সক্লেমেটরি করা যায়। তা আমরা 3টা নিয়ম শিখব পরীক্ষায়, এই 3টা নিয়ম থেকে বেশি আসে। আমাদের প্রথম যে নিয়মটা থাকবে, প্রথম নিয়মটা আছে দেখো, যে সেন্টেন্স যদি ভেরি, গ্রেট বা সো দ্বারা গঠিত হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি, গ্রেট অথবা সো, এই 3টার যে কোনো একটা যদি থাকে, তাহলে আমাদের কাজ থাকবে প্রথমত আগে নিয়মটা দেখো, নিয়মটা যদি বুঝো তার মানে এটা পরিবর্তন করা খুব কঠিন হবে না। যেমন অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে ভেরি থাকলে হোয়াট, গ্রেট থাকলে হোয়াট, আর ভেরি থাকলে নাও, হাউ, এইগুলো ব্যবহার করো, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। একটা সেন্টেন্সে কোথায় হোয়াট হবে, কোথায় হাউ হবে, সেটা ডিপেন্ড করে ওই সেন্টেন্সে কোথায় নাউন ব্যবহার করা আছে আর কোথায় অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে। যদি সেন্টেন্সে শুধু অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে হাউ, সেন্টেন্সে যদি নাউন থাকে তাহলে হোয়াট হবে। এক্ষেত্রে দেখো নাউনটা গঠন হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসেস, এ বা অ্যান দিয়ে, আর্টিকেল এ বা অ্যান দিয়ে গঠিত নাউন থাকলে হোয়াট, আর যদি এ বা অ্যান দিয়ে গঠিত কোনো নাউন না থাকে সেক্ষেত্রে হাউ ব্যবহার করবা। তার মানে হোয়াট বা হাউ সেন্টেন্সের শুরুতে আসবে, তারপরে প্লাস এ বা অ্যান, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, কারণ যে এটা শুধুমাত্র হোয়াট বা হাউয়ের, হোয়াটের সাথেই ব্যবহার হবে, অন্য কারোর সাথে ব্যবহার হবে না। তার মানে এ অথবা অ্যান যে কোনো একটা হবে। এ কোথায় হবে এবং অ্যান কোথায় হবে, এখানে একটু পয়েন্ট বলে রাখি, যে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ। এরপরে যে ভেরি, গ্রেট, সো থাকবে এইগুলো সেন্টেন্স থেকে উঠাতে হবে, এটা বাদ যাবে, কারণ এইগুলোর পরিবর্তেই আমরা সেন্টেন্সে হোয়াট বা হাউ ব্যবহার করি। তারপরে উঠে যাবে, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ আসবে। যদি আমরা এ বা অ্যান ব্যবহার করি তাহলে এরপরে নাউন, আর যদি আমরা হাউ ব্যবহার করি তাহলে সরাসরি এরপরে কি আসবে, অ্যাডজেক্টিভ। তার মানে এটা আমাদের মনে রাখতে হবে, হোয়াটের সাথে নাউন বসে আর হাউয়ের সাথে অ্যাডজেক্টিভ বসে। তাহলে হোয়াট প্লাস নাউন আর হাউ প্লাস অ্যাডজেক্টিভ,
এরপরে এক্সটেনশন যদি থাকে, তারপরে সাবজেক্ট এবং ভার্ব, এবং লাস্টে নোট অফ এক্সক্লেমেশন। এই সেন্টেন্সে মজার বিষয় হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব সেন্টেন্সের শেষে চলে আসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে আসে এবং লাস্টে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। যেমন আমরা একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পল থেকে এটা পরিষ্কার হবে। হি ইজ এ গ্রেটফুল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা লক্ষ্য করো যে হি ইজ আ গ্রেটফুল, এখানে যেমন এ আছে, তারপর গ্রেট অ্যাডজেক্টিভ, তারপরে ফুল। এখানে তার মানে আমাদের নাউন আছে। এ গ্রেটফুল বলতে কাকে বোঝাচ্ছে? হিকে বোঝাচ্ছে। তার মানে এ গ্রেটফুল হচ্ছে এখানে একটা নাউন ফ্রেজ। এই জন্য আমাদের কাজ থাকবে যে এরকম যদি নাউন থাকে তাহলে আমাদের প্রথমেই হোয়াট নিয়ে আসবো। এরকম নাউন থাকলে প্রথমেই হোয়াট আসবে। তারপরে আমাদের যে এ গ্রেটফুল, এখানে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে উঠাই দিতে হবে। অর্থাৎ আমরা আগেই বলছি ভেরি গ্রেট, সো থাকলে উঠে যাবে, সেক্ষেত্রে গ্রেট এখান থেকে উঠে যাবে। তাহলে নাউনটা থাকলো কি? এ ফুল। তাহলে হোয়াট এ ফুল। যেহেতু এক্সটেনশন নেই তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো। এখানে সাবজেক্ট হি, তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা একটা এক্সাম্পলে দেখি সেটা। ইট ইজ আ ভেরি ফাইন বার্ড। ইট ইজ আ ভেরি ফাইন বার্ড। এখানে দেখো ভেরি শব্দ আছে। কেন ভেরি শব্দটা আছে? এরপরে অ্যাডজেক্টিভ আছে। তার মানে আমরা জানি যে ভেরি যেহেতু একটা অ্যাডভার্ব, এটা অবশ্যই অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করতে হবে। কোনো নাউনের পূর্বে ভেরি ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে এটা আগের নিয়মে করতে হবে। যেহেতু এ আছে তাহলে আমাদের হোয়াট ব্যবহার করতে হবে। তারপরে ভেরিটা উঠে যাবে। আমরা আগেই বলছি ভেরি গ্রেট, সো থাকলে সেন্টেন্স থেকে উঠে যায়। তার মানে হবে হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ। হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ। কি সুন্দর পাখি। একটা এক্সাম্পল দেখি, দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। এখানে দেখো কোনো আর্টিকেল এ বা অ্যান নেই, এবং ভেরি শব্দটা হচ্ছে যেহেতু অ্যাডভার্ব, আর বিউটিফুল শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এইভাবে যদি কোনো সেন্টেন্স গঠন করা হয় তাহলে এই যে অ্যাডজেক্টিভ আছে, তাহলে এর জন্যই আমাদের হাউ ব্যবহার করতে হবে। প্রথমত হাউ, তার মানে আমাদের সেন্টেন্সে এ বা অ্যান না থাকলে আমরা হাউ ব্যবহার করব। এটা মোটা দাগে মনে রাখবা যে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, লাস্টে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন হবে। এটা সমাধানটা দেখো যে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। আমরা এখানে হাউ ব্যবহার করেছি কারণ সেন্টেন্সে আর্টিকেল নাই, অ্যাডজেক্টিভ আছে, সো আমরা হাউ নিয়েছি। তারপরে হাউয়ের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ আনতে হবে, সো আমরা অ্যাডজেক্টিভ বিউটিফুল শব্দটা নিয়েছি। কোনো এক্সটেনশন নেই বা অর্থাৎ বাকি অংশ নেই। যে এখন আমরা প্রথমে এরপরে সাবজেক্ট নিয়েছি, সাবজেক্ট দ্য সিনারি, তারপরে লাস্টে ইজ হবে, অর্থাৎ ভার্ব সবার শেষে আসবে এবং নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। এখানে সিনারি শব্দটা স্পেলিং ভুল হয়েছে, যে সিনারি শব্দে এ ব্যবহার করা যায় না, ই ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে সবার। এরপরে আমরা এক্সারসাইজে আসি। হুররা বা এলাস। আচ্ছা, যদি হুররা বা এলাস থাকে, এটা অনেক সহজ নিয়ম। এক্ষেত্রে আমরা হুররা বা এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা সরো দ্যাট ব্যবহার করব। এখানে হুররার পরিবর্তে জয় হয় আর এলাসের পরিবর্তে সরো হয়, কারণ হুররা আনন্দ বোঝায় এবং এলাস হচ্ছে দুঃখ বোঝায়। সেক্ষেত্রে যদি হুররা থাকে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর যদি এলাস থাকে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপরে সাবজেক্ট থেকে বাকি অংশ আমরা এক্সাম্পল দেখতে পারি। হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এক্ষেত্রে দেখো যে হুররার পরিবর্তে যদি আমরা লিখি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে থাকে কি, হুররা তো উঠে যাবে, থাকে উই হ্যাভ ওন দ্য গেম। আমরা এটা সম্পূর্ণ লিখে দিব। যেমন সমাধান দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। এখানে হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ব্যবহার করেছি। তারপরে দেখো বাকি অংশ তুলে দিয়েছি যে উই হ্যাভ ওন দ্য গেম।
এরপর দেখো আরও একটা দেয়া আছে এলাস হি হ্যাজ ফেইল্ড। এখানে এলাসের পরিবর্তে তাহলে আমরা লিখব ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। আমরা জানি দুঃখ বোঝালে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট ব্যবহার করতে হয়, তারপরে বাকি অংশ হি হ্যাজ ফেইল্ড। এবার আরও একটা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর, এটা একটা এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ বাক্য। এটাকে আমরা পরিণত করব এক্সক্লেমেটরিতে পরিণত করব। সো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এইটুকু দুঃখ বোঝাচ্ছে, সো এর পরিবর্তে আমরা এলাস ব্যবহার করব, তারপরে বাকি অংশ। যেমন এলাস হি ইজ নো মোর, এলাস ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এর পরিবর্তে আমরা এলাস ব্যবহার করেছি, তারপরে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি, তারপরে হি ইজ নো মোর। আরেকটা বিষয় মনে রাখবো যে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করার পর কোনো সেন্টেন্সে শুরু হলে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এলাস আই এম আনডান, এটা অ্যাসার্টিভ করতে হবে। এখানে এলাস বোঝাচ্ছে দুঃখ বোঝাচ্ছে, সো এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ব্যবহার করব। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান, নিরুপায়। এখানে আরও একটা প্রশ্ন আছে অ্যাসার্টিভ করতে বলছে হুররা আওয়ার ফ্রেন্ড হ্যাজ কাম। এখানে এটা হতে পারে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আওয়ার ফ্রেন্ড হ্যাজ কাম। আমরা লাস্ট যে নিয়মটা আছে ইফ হ্যাড উড দ্যাট, এই নিয়মে আসব যে একটা সেন্টেন্স ইফ দিয়ে শুরু হতে পারে, হ্যাড দিয়ে শুরু হতে পারে, উড দ্যাট দিয়ে শুরু হতে পারে, এটার কিছু বিশেষ নিয়ম আছে এটাকে পরিবর্তন করার। এই ধরনের সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ করতে প্রথমত সাবজেক্ট প্লাস উইশ প্লাস ইফ থেকে বাকি অংশ ব্যবহার করতে হবে। তার মানে ইফযুক্ত, হ্যাডযুক্ত, উড দ্যাট যুক্ত কোনো সেন্টেন্স শেষ করতে অ্যাসার্টিভ করতে হলে প্রথমত সাবজেক্ট, তারপরে উইশ ব্যবহার করব, তারপরে বাকি অংশ। যেমন ইফ আই ওয়ার এ কিং, এখানে ইফ আই ওয়ার এ কিং দেখুন লাস্টে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন আছে, তাহলে ইফের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আই উইশ ব্যবহার করব। যেহেতু সাবজেক্ট এখানে আই আছে, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং। খুবই সিম্পল, খুবই ভেরি ইজি। তাহলে ইফের পরিবর্তে আই উইশ, তারপরে আই ওয়ার এ কিং। এটা মনে রাখতে হবে, সাবজেক্ট বলতে বোঝাচ্ছে সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাই আনতে হবে। তাহলে পরের নিয়মটা দেখি আমরা। পরের রুলসটা আছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ আমার যদি পাখির মতো ডানা থাকতো। আমরা আগেই বলছি যে এরকম শুরু হলে অবশ্যই কি আনতে হবে? সাবজেক্ট প্লাস উইশ। এখানে সাবজেক্ট আই আছে, সো আই উইশ হবে। তারপরে যেহেতু সাহায্যকারী ভার্ব হ্যাড আছে, তাহলে সেই হ্যাডই ব্যবহার করতে হবে। সো উত্তর বা আনসার, দ্য আনসার ইজ আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আরও একটা এক্সাম্পল দেখো, আই উইশ আই হ্যাড বিন এ কিং। এটা আছে হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি হ্যাড দিয়ে কোনো বাক্য গঠন করা হয়, তাহলে উড দ্যাট বা ইফ না বসিয়ে আমরা হ্যাডটাকেই যদি সামনে নিয়ে আসি, তাহলে এটা এক্সক্লেমেশন সেন্টেন্স হয়ে যায়। সো আই উইশের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করব এবং ভার্ব এই সাবজেক্ট থেকে বাকি অংশ। তাহলে হ্যাড আই বিন এ কিং, দ্য আনসার ইজ হ্যাড আই বিন এ কিং।